প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস কন্ডাক্ট করব এবং অনার্স সেকেন্ড ইয়ার কোর্সের আমার জন্য যে কোর্স আছে তোমাদের পড়ানোর কথা তার উপরেই হচ্ছে ক্লাস কন্ডাক্ট করব। তো আজকে চলো আমরা কি করব সেটা হচ্ছে স্লাইড থেকে দেখে নিই এবং স্লাইডে পড়াগুলো আমরা পড়ে নিই। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে 201 নম্বর কোর্স আছে অর্থাৎ থিওরি অফ এস্টিমেশনের উপরে ক্লাস নেব এবং থিওরি অফ এস্টিমেশনে কি পড়বো তা জানার আগে আমার পরিচয়টি ফর্মালিটি হিসেবে একটু দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো চলো এখন আমরা দেখে নিই যে আজকে ক্লাসে আমরা কি কি পড়বো। তো আমরা পড়ছিলাম হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন এবং ইন্টারভাল এস্টিমেশনের হচ্ছে দ্বিতীয় ক্লাস আজকে। তো ইন্টারভাল এস্টিমেশনের যে দ্বিতীয় ক্লাস, এই দ্বিতীয় ক্লাসে কি করবো সেটা দেখার আগে প্রথম ক্লাসে কি পড়েছিলাম সেটা একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি। প্রথম ক্লাসে আমরা বেশ কিছু ডেফিনিশন করেছিলাম ইন্টারভাল এস্টিমেশন সম্পর্কিত বা ইন্টারভাল এস্টিমেশন রিলেটেড, যেখানে হচ্ছে মোটামুটি ইন্টারভাল এস্টিমেশন সম্পর্কে যেমন বলা হয়েছে সেরকম হচ্ছে কিছু স্পেশাল ইন্টারভাল এস্টিমেশন সম্পর্কেও বলা হয়েছে আর হচ্ছে কিছু টার্ম সম্পর্কে বলা হয়েছে যেগুলো হচ্ছে তোমাদের ইন্টারভাল এস্টিমেশনের জন্য বেশ উল্লেখযোগ্য। তো আজকে আমরা এই যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট মেথড অফ কনফিডেন্স ইন্টারভাল। অলরেডি গত ক্লাসে কিন্তু আমরা কনফিডেন্স ইন্টারভাল সম্পর্কে পড়ে ফেলেছি, ঠিক আছে। কনফিডেন্স ইন্টারভাল কি ছিল? কনফিডেন্স ইন্টারভাল ছিল যে এটা মূলত একটা ইন্টারভাল আমাকে ডিনোট করবে যেই ইন্টারভালের মধ্যে আমার প্যারামিটারের মানটা থাকবে এবং আমি মোটামুটি একটা নির্দিষ্ট পার্সেন্টেজে হচ্ছে আমি কনফিডেন্ট থাকবো যে হচ্ছে আমার প্যারামিটারের মানটা এই রেঞ্জের মধ্যে হচ্ছে থাকবে এই বিষয়ে, ঠিক আছে। তো কনফিডেন্স ইন্টারভালে মেজার করার জন্য হচ্ছে কিছু মেথড রয়েছে। এই মেথডগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনটা মেথড হচ্ছে পিভোটাল মেথড বা অনেকে বলে পাইভোটাল মেথড, তারপরে রয়েছে জেনারেল মেথড, অতঃপর রয়েছে লার্জ স্যাম্পল মেথড। আমরা আজকে এই তিনটা মেথড সম্পর্কে হচ্ছে জানবো। এরপরে আমরা একটা বিষয় সম্পর্কে জানবো যে গত ক্লাসে কিন্তু আমরা একটা টাইপ অফ এক ধরনের ইন্টারভাল পড়েছিলাম যেটার নাম ছিল হচ্ছে বেইজিয়ান ইন্টারভাল। বেইজিয়ান ইন্টারভালটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা হচ্ছে টপিক। তো আমরা কেন বেইজিয়ান ইন্টারভালটাকে হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল বের করার ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করে থাকি, ইন্টারভাল এস্টিমেশনের ক্ষেত্রে কেন বেইজিয়ান ইন্টারভালটাকে আমরা বেশি প্রেফারেন্স দিয়ে থাকি সেটা সম্পর্কে হচ্ছে আমরা একটু জানবো। তো হচ্ছে আউটলাইন মোটামুটি আশা করি তোমরা ধরে ফেলেছো এতক্ষণে যে আমরা কনফিডেন্স ইন্টারভালের যে তিনটা মেথড আছে সেটা সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে আমরা চলে যাব যে ইন্টারভাল এস্টিমেশনের যে একটা স্পেশাল মেথড আছে বেইজিয়ান ইন্টারভাল, সেটা কেন আমরা হচ্ছে সাধারণত বেশি প্রেফারেন্স দিয়ে থাকি বা বেশি ব্যবহার করে থাকি হচ্ছে সেটা সম্পর্কে জানবো। আচ্ছা, মেথড অফ কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা, কনফিডেন্স ইন্টারভালের মেথডগুলো কি কি সেটা হচ্ছে এখন আমরা হচ্ছে একটু দেখব। তো ইতিমধ্যে আমরা হচ্ছে দেখলাম যে মোটামুটি যে কনফিডেন্স ইন্টারভাল বের করার জন্য আমার তিনটা মেথড রয়েছে। একটা হচ্ছে পাইভোটাল মেথড বা পিভোটাল মেথড, জেনারেল মেথড এবং হচ্ছে লার্জ স্যাম্পল মেথড। প্রথমেই চলে যাচ্ছি পিভোটাল মেথড বা হচ্ছে পাইভোটাল মেথড। পাইভোটাল মেথডে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে চিন্তা করে নেব যেটা হচ্ছে এফ অফ যার হচ্ছে প্রবাবিলিটি ফাংশন হবে হচ্ছে এফ অফ এক্স থিটা। আচ্ছা, তো এই প্রবাবিলিটি ফাংশন থেকে বা হচ্ছে এই পপুলেশন থেকে প্রথমেই আমরা হচ্ছে একটা স্যাম্পল নিয়ে নেব। সেই স্যাম্পলটা হচ্ছে x1 x2 x3 ডট 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 xn, ঠিক আছে। তো এই x থেকে হচ্ছে আমি পপুলেশনের x থেকে হচ্ছে আমি হচ্ছে একটা স্যাম্পল নিলাম x1 x2 আপ টু xn, আর হচ্ছে থিটা হচ্ছে আমার প্যারামিটার যেটা হচ্ছে আমাকে হচ্ছে এস্টিমেট করতে হবে এই পাইভোটাল মেথডের মাধ্যমে, ঠিক আছে। তো এফ অফ এক্স থিটা যদি আমার প্রবাবিলিটি ফাংশন হয় এটাকে তাহলে আমরা এটা
স্যাম্পলের জন্য অবশ্যই ভাবে এটা লিখতে পারি যে f of x1 x2 x3 ডট ডট xn কমা হচ্ছে থিটা। ওকে, এখন আমরা একটা ফাংশন কনসিডার করব, ঠিক আছে, যেটা কিনা হচ্ছে q of x1 x2 x3 ডট 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 xn অফ থিটা। এই ফাংশনটা হচ্ছে মূলত আমাকে বোঝাচ্ছে যে এখন আমরা যে স্যাম্পল কালেক্ট করবো পপুলেশন থেকে, আমরা তো একাধিক স্যাম্পল কালেক্ট করতে পারি, ঠিক আছে। যেমন একটা স্যাম্পল নিলাম, সেটার নাম দিলাম আমরা হচ্ছে Q1, আরেকটা স্যাম্পল নিলাম, সেটার নাম দিলাম হচ্ছে Q2, আরেকটা স্যাম্পল কালেক্ট করলাম, সেটার নাম দিলাম আমরা Q3। এরকম করে হচ্ছে আমরা হচ্ছে বেশ কয়েকটি স্যাম্পল কিন্তু চাইলে নিতে পারি, ঠিক আছে। তো এখন এই স্যাম্পল যেমন Q1 দিলে এই স্যাম্পলটা হচ্ছে কোনটা, Q1 কে আমি জাস্ট নরমালি ডিনোট করছি, কিন্তু যেমন x1 x2 x3 xn পর্যন্ত একবার নিলাম, আবার পুনরায় আরেকটা স্যাম্পল নিলাম x1 x2 x3 আপ টু xn পর্যন্ত। তাহলে প্রথমটাকে ধরলাম Q1, পরেরটাকে ধরলাম Q2। তো যেহেতু আমি Q1 Q2 Q3 এরকম অনেকগুলো স্যাম্পল নিতে পারি, ওটাকে আমি জেনারেলি ডিনোট করব Q দিয়ে। তাহলে হচ্ছে দেখো যে Q অফ x1 x2 x3 ডট ডট xn উইথ প্যারামিটার থিটা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমার যে ফাংশনটা হলো, এটাকে হচ্ছে আমরা ডিনোট করব হচ্ছে ক্যাপিটাল কিউ দিয়ে। ওকে, আচ্ছা, ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করব। এখন এই যে ক্যাপিটাল কিউটা অর্থাৎ এই যে ফাংশনটা, এই কিউ এর ডিস্ট্রিবিউশনটা তোমার থিটার উপর ডিপেন্ড করবে না। যখন হচ্ছে এই যে এখানে এই যে কিউটা, যেটা ডিস্ট্রিবিউশনটা তোমার প্যারামিটার থিটার উপর ডিপেন্ড করছে না, এই কিউটাকে বলা হয় হচ্ছে পাইভোটাল কোয়ান্টিটি বা হচ্ছে পিভোটাল কোয়ান্টিটি, ঠিক আছে। এই মেথডে আমরা যে হচ্ছে এস্টিমেশনটা করছি বা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশনের এই যে কনফিডেন্স ইন্টারভাল যে বের করছি, এই মেথডটাই হচ্ছে পিভোটাল মেথড। তো পিভোটাল মেথড সম্পর্কে আমরা হচ্ছে এখন একটু ডিটেইলে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, দেখো আমি প্রথমেই লিখছি যে if q is a pivotal quantity then there exist q1 and q2 such that probability of q1 less than q2 equal to 1 minus alpha। অর্থাৎ যদি কিউ আমার একটা পিভোটাল কোয়ান্টিটি হয়ে থাকে এবং যদি আমার দুটো স্যাম্পল Q1 Q2 এক্সিস্ট করে থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার এই রিলেশনটা, এই শর্তটা প্রযোজ্য হবে যে হচ্ছে পিভোটাল কোয়ান্টিটিটা হচ্ছে আমার ফার্স্ট স্যাম্পল আর সেকেন্ড স্যাম্পল, যেটা আমরা Q1 Q2 দিচ্ছি, মানে হচ্ছে দুইটা স্যাম্পল, একটাকে ধরলাম Q1 আর একটাকে ধরলাম Q2, এই দুইটা স্যাম্পলের মাঝে যে আমার পিভোটাল কোয়ান্টিটিটা পড়বে তার প্রবাবিলিটি হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল ডিনোট করবে, এবং সেক্ষেত্রে আমার লেভেল অফ কনফিডেন্স কত, 1 মাইনাস আলফা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আরো দুইটা জিনিস ধরে নিচ্ছি, দুইটা ফাংশন ধরে নিচ্ছি T1 এবং T2, এবং দেখো x1 আপ টু xn এর একটা হচ্ছে x1 আপ টু xn এর একটা ফাংশন হচ্ছে T1, আরেকটা x1 x3 আপ টু xn এর আরেকটা ফাংশন হচ্ছে তোমার T2, ঠিক আছে। যেটা কিনা আমরা ধরে নিলাম যে এটা g অফ থিটা একটা ফাংশনের হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট বা একটা রেঞ্জের মধ্যে ডিনোট করবে। এখন এটা যদি হয়ে থাকে তাহলে তোমার হচ্ছে x1 x2 x3 আপ টু xn এর যে হচ্ছে স্যাম্পলটা, সেটা অবশ্যই T1 এবং Q2 এর মধ্যে পড়বে। আর এক্ষেত্রে T1 আর T2 কি, এই যে আমরা T1 আর T2 দুটা হচ্ছে ফাংশন, যে T1 অফ x1 আপ টু xn এবং T2 অফ x1 আপ টু xn, যে দুটো ফাংশন আমরা এখানে কনসিডার করেছি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। আর হচ্ছে এই যে x1 আপ টু xn যে কথাটা বলছি, সেটা হচ্ছে আমার পসিবল স্যাম্পল ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো T1 T2, এই যে T1 T2 এটা কিন্তু একটা কনফিডেন্স ইন্টারভাল, ঠিক আছে। এখন এইটা তোমার 100 × 1 - α% কনফিডেন্স ইন্টারভাল হবে কার, থিটা অথবা জি থিটা। দেখো এখানে আমি ফার্স্টে একটা থিটা প্যারামিটার ধরেছি, আর জি থিটা দিয়ে হচ্ছে কিন্তু তারই একটা ফাংশন ডিনোট করছে, ওকে। তো এখন দেখো সেক্ষেত্রে হচ্ছে T1 থেকে T2 যে মানটা, যেহেতু আমার হচ্ছে প্যারামিটারের যে ফাংশনটা, সেটার মানটা হচ্ছে T1 এর ফাংশন এবং T2 এর ফাংশনের
মধ্যবর্তী স্থানে পড়বে, সেক্ষেত্রে T1 আর T2 যে ইন্টারভালটা আমার রয়েছে এইটাই হচ্ছে আমার 100 into 1 minus alpha percent কনফিডেন্স ইন্টারভাল ফর থিটা, অথবা তোমরা জি থিটাও বলতে পারো, কারণ জি থিটাও কিন্তু তোমার থিটারই ফাংশন। ঠিক আছে, তাহলে থিটার কনফিডেন্স ইন্টারভাল যে কথা, থিটার যে ফাংশন জি থিটা, সেটার কনফিডেন্স ইন্টারভালও একই কথা। তাহলে T1 T2 হচ্ছে 100 into 1 minus alpha percent কনফিডেন্স ইন্টারভাল অফ থিটা অর জি থিটা। আর এখানে অবশ্যই জি অফ থিটা হচ্ছে থিটা এবং টিআই এর একটা ফাংশন। ওকে, আর টিআই কে আমরা ডিনোট করতে পারবো যে টিআই হচ্ছে এই যে স্যাম্পল আছে, এই স্যাম্পলেরই টিআই হচ্ছে একটা স্যাম্পলের ফাংশন। ওকে, আচ্ছা, কারণ এখানে দেখো তোমরা হয়তো এখানে যখন দেখেছো, আমি যখন এই যে এখানে কথাটা বললাম যে T1 x1 up to xn আর T2 x1 up to xn এর মধ্যবর্তী হচ্ছে জি থিটা ফাংশনটা পড়বে, যদি পড়ে তাহলে হচ্ছে এই T1 T2 হচ্ছে আমার ডিজায়ার্ড কনফিডেন্স ইন্টারভাল। তোমরা হয়তো ভেবেছো যে এখানে তো স্যাম্পলের হচ্ছে স্মল T1 ফাংশন আছে, আর এখানেও স্যাম্পলের স্মল T2 এর ফাংশন আছে। তো এখানে আমি ওভারঅল দেখো যে প্রকাশটা দিয়েছি, এটা দেখার পরে আশা করি তোমাদের এটা ক্লিয়ার হবে যে এই যে স্যাম্পলের যে ফাংশনটা আছে এটাকে হচ্ছে আমি ওভারঅল, আর আমার অনেকগুলো হতে পারে T1 একটা হতে পারে, T2 একটা হতে পারে, T3 একটা হতে পারে, মানে ছোট T1 ছোট T2 ছোট T3 যেটাই হোক না কেন, সেটাকে আমি ওভারঅল ক্যাপিটাল টিআই দ্বারা হচ্ছে ডিনোট করে নিলাম। ঠিক আছে, তো আর এখানে আই এর মান হচ্ছে 1 to 1 2, কারণ হচ্ছে যেহেতু আমি T1 আর T2 ধরেছি, তাহলে এই যে আই এর মান হচ্ছে এখানে এই যে এই আই এর মান হচ্ছে 1 আর হচ্ছে 2। ঠিক আছে, ওকে ফাইন। এখানে তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম xn পর্যন্ত স্যাম্পল, এখানে টি এর মান n পর্যন্ত না কেন? এখানে আসলে আমি দুইটা শুধুমাত্র লিমিট নিব। ঠিক আছে, দুইটা মাত্র লিমিট নিব এই কারণে যে আমি শুধুমাত্র আপার লিমিটটা নিব আর লোয়ার লিমিটটা নিব। ঠিক আছে, এই যে T1 আর T2 একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে আপার লিমিট। ওকে, তাই আমরা হচ্ছে এখানে আই এর মান হচ্ছে আমার 1, অর্থাৎ আই এর মান 1 হলে ক্যাপিটাল T1 আর আই এর মান 2 হলে ক্যাপিটাল T2, এবং এই দুটা যদি আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখি তখন হচ্ছে এটা আমার কনফিডেন্স ইন্টারভাল ডিনোট করবে। কার জন্য? থিটার জন্য, অথবা থিটা এবং টিআই এর ফাংশন জি থিটার জন্য। ওকে, আচ্ছা, এখন দেখো যেহেতু আমার কিউটা আমি ফার্স্টেই বলে এসেছি যে কিউ হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, তাহলে Q1 আর Q2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা হবে। কারণ হচ্ছে যে Q1 আর Q2 এর সাথে কিউ এর কিন্তু আমরা একটা রিলেশন দেখিয়ে এসেছি আগের স্লাইডে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ওই রিলেশন থেকে আমরা বলতে পারছি যে কিউ যদি আমার থিটার থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ কিউ যদি আমার থিটার উপরে ডিপেন্ড না করে, তাহলে কিন্তু আমার Q1 আর Q2 হচ্ছে থিটার উপরে ডিপেন্ড করবে না, যেহেতু Q1 আর Q2 হচ্ছে আমার ক্যাপিটাল কিউ এর হচ্ছে দুইটা স্যাম্পলের আলাদা আলাদা ফাংশন। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখন এই যে স্মল Q1 আর স্মল Q2 এই দুইটার অনেক রকম পসিবল পেয়ার অফ নাম্বার হতে পারে। ঠিক আছে, এখন অনেক রকম পসিবল নাম্বার হতে পারে, এবং সেই পসিবল নাম্বার থেকে সেই পসিবল নাম্বার থেকে আমরা হচ্ছে এমন দুইটা নাম্বার হচ্ছে সিলেক্ট করব যার জন্য হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল অর্থাৎ আমরা পাবো, অর্থাৎ আমার হচ্ছে এই যে দেখো Q1 আর Q2 জন্য আমরা তো হচ্ছে ডিফারেন্ট পেয়ার অফ নাম্বার পাবো। হ্যাঁ, Q1 Q2 এরকম ডিফারেন্ট পেয়ার অফ নাম্বার পাবো। এখন আমাকে সিলেক্ট করতে হবে শুধু সেইটা বা সেই কয়টা হচ্ছে সিলেক্ট করতে হবে যাদের জন্য হচ্ছে আমার এই ক্যাপিটাল কিউটা হচ্ছে Q1 আর Q2 মধ্যবর্তী অংশে পড়বে। ওকে, এবং যেটার প্রবাবিলিটি আমার কনফিডেন্স লেভেলটা শো করবে, অর্থাৎ 1 মাইনাস আলফা। ওকে, আচ্ছা, এবার দেখো যেহেতু আমরা অনেকগুলো পসিবল পেয়ার অফ নাম্বার পাবো, ওকে, সেখান থেকেই বলছি যে ফর ইচ পেয়ার অফ Q1 এন্ড Q2, Q1 আর Q2 বিভিন্ন পেয়ারের মধ্যে দেখো Q1 Q2 আমরা তো হচ্ছে বিভিন্ন স্যাম্পল নিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে দফায় আমরা হচ্ছে কিছু স্যাম্পল নিলাম, ওখান থেকে দেখা গেল Q1 এর একটা মান আসলো, Q2 এর একটা মান আসলো। আবার দ্বিতীয় দফায় আমরা কিছু স্যাম্পল নিলাম, ওখানে আমার Q1 এর একটা মান আসলো, Q2 এর একটা মান আসলো। সাধারণত কনফিডেন্স ইন্টারভাল তো আমরা দুইটা নাম্বার দিয়ে করে থাকি, যে
যেমন 3,5 যদি আমরা লিখি, তাহলে আমার কনফিডেন্স ইন্টারভালটা কি হবে, যে আমার প্যারামিটারের মানটা 3 থেকে 5 এর মধ্যবর্তী অংশে পড়বে, এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। ঠিক আছে, ওকে। তো এখন দেখো যে যে Q1 আর Q2 এরকম যে অনেকগুলো পেয়ার আমরা পাবো, 3, 5, 7, 8 বা এই ধরনের যে বিভিন্ন পেয়ার গুলো আমরা পাবো, এই পেয়ার গুলোর মধ্যে আমরা একটা পেয়ার পাবো T1 এবং T2 এর। হ্যাঁ, এখন আমরা Q1 আর Q2 এর সেই পেয়ারটাকে হচ্ছে সিলেক্ট করব, যার জন্য এই যে T1 আর T2, ঠিক আছে, এটার যে ডিফারেন্স, অর্থাৎ এটা যে কনফিডেন্স ইন্টারভাল T1 T2 যদি হয়, তাহলে T2 মাইনাস T1, অর্থাৎ এই দুইটার যে ডিফারেন্স, যে পার্থক্যটা, সেটা হচ্ছে মিনিমাম হবে, মানে সবচেয়ে কম হবে। ওকে, আচ্ছা। তো ধরো আমরা হচ্ছে Q1 Q2 অনেকগুলো পেয়ার পেলাম, এ বি সি ডি, তারপরে ই এফ জি এইচ, এরকম অনেকগুলো পেয়ার পেলাম। ঠিক আছে, এই পেয়ারগুলোর মধ্যে আমার একটা পেয়ার আমি পেলাম T1 T2। ঠিক আছে, এখন যদি আমি দেখি যে এ বি একটা পেয়ার, সি ডি একটা পেয়ার, T1 T2 একটা পেয়ার, তারপরে হচ্ছে পি কিউ একটা পেয়ার, এই যে পেয়ারগুলোর মধ্যে দেখা যাবে যে প্রত্যেকটা পেয়ারের জন্য যদি আমরা হচ্ছে ডিফারেন্স গুলো মেজার করি, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে ধরে নিলাম যে T1 আর T2 এই পেয়ারটার জন্য আমার কনফিডেন্স লেভেলের আপার লিমিট আর লোয়ার লিমিট, আর আপার লিমিট কোনটা T2 আর লোয়ার লিমিট কোনটা T1, T2 আর T1 এর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যদি আমার মিনিমাম হয়, তাহলে হচ্ছে সেই পেয়ারটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব। ওকে, এখন দেখো, for any possible sample value x1 x2 up to xn, the inequality Q1 less than Q of x1 x2 xt dot dot xn theta less than Q2 can be written as, এই যে দেখো আরেকটা ফর্ম আমরা লিখেছি, এই ফর্মেও হচ্ছে আমরা লিখতে পারি। ঠিক আছে, সেটা কি, P1 of x1 x2 x3 up to xn আর হচ্ছে g of theta less than T2 x1 x2 x3 up to xn। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে Q1 আর Q2 পেয়ার থেকে কিন্তু T1 T2 টা নিয়েছি, তাই আমার g of theta যে ফাংশনটা যখন আমি কনসিডার করব, সেখানে T1 আর T2 এর মাঝখানে হচ্ছে আমার প্যারামিটারের ফাংশনের মানটা পড়বে। আর তাহলে আমরা হচ্ছে উপরের এই অংশটাকে হচ্ছে এই ইনইকুয়ালিটিটাকে আমরা এই ইনইকুয়ালিটি হিসেবেও লিখতে পারি। ওকে, এই গেল হচ্ছে আমার পিভটাল মেথড। এখন আমরা চলে আসলাম জেনারেল মেথড। আচ্ছা, জেনারেল মেথডে সব অন্যান্য মেথডের মতোই যে কাজটা আমাকে হচ্ছে প্রথমত করতে হবে, সেটা হচ্ছে আমার পপুলেশন থেকে একটা স্যাম্পল নিতে হবে। তো পপুলেশন থেকে স্যাম্পলটা কিভাবে নিব, যে আমার ধরে নিলাম যে আমার পপুলেশনের ডেনসিটি ফাংশন হচ্ছে f of x থিটা। ওকে, এখান থেকে আমি n সাইজের একটা স্যাম্পল নিলাম x1 x2 up to xn। আচ্ছা, এখন আমরা আমাদের এখানে প্যারামিটার হচ্ছে থিটা, এবং আমরা এই প্যারামিটার থিটার জন্য 100 into 1 minus alpha% কনফিডেন্স ইন্টারভাল বের করতে থাকবো। তো আমরা ধরে নিলাম যে থিটা কার হচ্ছে আমার এস্টিমেটেড ভ্যালু অফ থিটা, অর্থাৎ প্যারামিটারের এস্টিমেটেড ভ্যালু হচ্ছে আমার থিটা কার। তো হচ্ছে সেক্ষেত্রে আমরা হচ্ছে এমএলই মেথডে হচ্ছে ধরে নিলাম যে এই মানটা আমরা বের করতে পারি। এখন এখানে আমরা আরো কিছু জিনিস হচ্ছে ধরে নিব। দেখো এখানে দেখো আমি একটু দেখাচ্ছি যে লেট জি অফ t given theta or g of theta card given theta be the sampling distribution of theta card। এই যে আমার এস্টিমেটেড প্যারামিটার থিটা, এটার জন্য হচ্ছে আমার একটা ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা ধরে নিলাম। আচ্ছা, আর if any arbitrary value of theta say, আচ্ছা any arbitrary, sorry আমি আসলে একটু অনুমস্ত হয়েছিলাম, if any arbitrary value of theta, so theta prime is substituted for theta in g of theta card given theta, then the distribution of theta card will be completely specified and it is possible to make probability statement about theta card। ঠিক আছে, এখন আমরা একটা থিটার জন্য একটা আরবিট্রারি ভ্যালু থিটা প্রাইম যদি ধরে নেই, এবং সেক্ষেত্রে হচ্ছে থিটার জায়গায় যদি হচ্ছে আমরা থিটার জায়গায় যদি আমরা সেটাকে সাবস্টিটিউট করি, প্রতিস্থাপন করি, তাহলে আমরা থিটা কার্ডের জন্য একটা প্রবাবিলিটি স্টেটমেন্ট পাবো।
ঠিক আছে। তো সো উই ক্যান ফাইন্ড টু লিমিটস h1 and h2 in such a way that এখন আমরা এই কনফিডেন্স ইন্টারভাল বের করার জন্য দুটো লিমিট ফার্স্টে ধরে নিচ্ছি, একটা হচ্ছে h1 আর একটা h2। এবং h1 আর h2 টা আমার এমন ভাবে ধরতে হবে যেন প্রবাবিলিটি অফ h1 লেস অর ইকুয়াল থিটা কার লেস অর ইকুয়াল h2 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস আলফা। ওকে, আচ্ছা তাহলে অথবা এইটাকে আমরা এভাবেও লিখতে পারি যে প্রবাবিলিটি অফ থিটা কার লেস অর ইকুয়াল h1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে h1 g অফ থিটা কার গিভেন থিটা d থিটা কার ইকুয়াল টু আলফা বাই 2। ওকে, এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর ইকুয়েশন এবং এটাকে সংক্ষেপে আমরা ধরে নিলাম আলফা 1। সেম ওয়েতে প্রথমে আমরা লেস দেন দিয়ে লিখলাম, হচ্ছে এই অংশটা ফার্স্টে নিলাম, এখন হচ্ছে আমরা এই অংশটা নিব। তাহলে প্রবাবিলিটি অফ থিটা কার গ্রেটার ইকুয়াল h2, যেহেতু এখানে দেখো প্রথম লাইনটাতে h1 হচ্ছে থিটা কার লেস অর ইকুয়াল h1, এটা মানে কি h1 এর সমান বা h1 এর ছোট। তাহলে আমি যদি ইন্টিগ্রেট করে লিখি তাহলে আমার আপার লিমিট হবে h1, আর যেহেতু h1 অথবা h1 এর ছোট, তাহলে ছোট একদম ছোট ভ্যালু হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি, কারণ আমার যেহেতু শুরুই হয় মাইনাস ইনফিনিটি থেকে এবং শেষ হয় হচ্ছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা এর জন্য এটা এভাবে লিখলাম। ঠিক আছে, বিষয়টা অনেকটা এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি কিছুটা হচ্ছে প্রভাব রয়েছে এখানে। তো দেখো থিটা কার গ্রেটার ইকুয়াল h2 দ্বিতীয় অংশটা আমরা লিখলাম। এখানে বলা হয়েছে h2 এর মান থিটা কার্ডের সমান বা তার থেকে বড়, তাহলে লোয়ার লিমিট আমার কি হবে h2, তাহলে h2 এর সমান বা তার থেকে বড় হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, প্লাস ইনফিনিটি। তো এটা দিলাম, আর হচ্ছে এই যে কন্ডিশন যেটা হচ্ছে জি অফ থিটা কার গিভেন থিটা জি থিটা কার, এটাও হচ্ছে আলফা বাই 2 এবং এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে আমরা সংক্ষেপে ধরে নিলাম হচ্ছে আলফা 2। তো আমরা হচ্ছে h1 h2 এর জন্য হচ্ছে দুইটা কন্ডিশনে হচ্ছে ধরে নিলাম h1 h2। এবার দেখো it is obvious from equation 1 and 2 that the values of h1 and h2 will depend on the arbitrary value of theta prime substituted for theta in g theta curve given theta. In fact, we may write h1 and h2 as a function of theta, that is h1 equal to h1 theta and h2 equal to h2 theta. Hence, probability of h1 theta less or equal theta curve less or equal h2 theta এটা হচ্ছে 1 minus alpha এর মধ্যে পড়বে। ওকে, আচ্ছা অর্থাৎ এখানে আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 থেকে এটা স্পষ্ট যে আমরা যদি থিটার পরিবর্তে থিটা প্রাইমকে সাবস্টিটিউট করি সেক্ষেত্রে হচ্ছে h1 আর h2 হচ্ছে সেই থিটা প্রাইমের উপরে ডিপেন্ড করবে। সেক্ষেত্রে h1 আর h2 কে আমরা হচ্ছে এই ফাংশনাল ফর্মে এইভাবে হচ্ছে কনফিডেন্স ইন্টারভালে হিসেবে লিখতে পারি। তো এরপরে দেখো the values of the limit can be determined by substituting the specific value of theta in equation 1 and 2. এখন এই যে লিমিট আমরা হচ্ছে ইউজ করলাম, এই লিমিটের ভ্যালুটা আমরা হচ্ছে পেয়ে যাব, মানে হচ্ছে স্পেসিফিক লিমিটের যে ভ্যালুটা স্পেসিফিক ভ্যালু সেটা আমরা পেয়ে যাব যদি আমরা থিটার স্পেসিফিক মানটা বসিয়ে দিই। 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনে যদি স্পেসিফিক মান আমরা বসিয়ে দিই সে থিটার মানগুলো, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা লিমিটের মানগুলো পেয়ে যাব। Now we can draw two curves for h1 theta and h2 theta for the different values of theta as shown below. Below বলতে হচ্ছে পরের স্লাইডে তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেওয়া আছে। A vertical line through any chosen value of theta prime of theta will intersect the two curves in 2 points which projected on the y-axis will give us two limits h1 theta prime and h2 theta prime. অর্থাৎ থিটার দুইটা খুব ক্লোজ ভ্যালু হচ্ছে সরি থিটার জন্য হচ্ছে আমরা যে ভ্যালুটা চুজ করেছি থিটা প্রাইম, সেটার জন্য আমরা হচ্ছে যে দুইটা কেসে যে দুইটা কার্ভ আমরা পাবো সেক্ষেত্রে আমরা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো এবং সেখানে আমরা হচ্ছে দুইটা লিমিটের মান পাবো, একটা হচ্ছে h1 থিটা প্রাইম আর হচ্ছে h2 থিটা প্রাইম। দেখো আমার কিন্তু এখানে থিটার মানটা থিটা প্রাইম দিয়ে আমি সাবস্টিটিউট করার ফলেই কিন্তু আমার এখানে থিটা প্রাইম এসছে। ওকে, চলো আমরা একটু গ্রাফটা দেখি। এই যে দেখো
এখানে হচ্ছে আমার হচ্ছে গ্রাফিক্যালি হচ্ছে বিষয়টা দেখানো হয়েছে, যেখানে হচ্ছে এইদিকে হচ্ছে আমার থিটার মানটা যেটা হচ্ছে আমরা ধরছি, আর এইটা হচ্ছে আমার এস্টিমেটেড প্যারামিটার মান, থিটা কার্ডের মানটা এখানে রিপ্রেজেন্ট করবে। তো এখন যদি আমরা হচ্ছে এই কার্ভ দুইটা হচ্ছে আঁকি, এবং কার্ভ দুইটা আঁকার পরে যদি এই যে সেক্ষেত্রে H1 থিটা প্রাইমের এই মান থেকে হচ্ছে যদি আমরা হচ্ছে লম্ব টেনে এখানে ছেদ বিন্দু হচ্ছে কাটি এবং এখান থেকে লম্ব টানি, তাহলে দেখো এখানে হচ্ছে H1 থিটা আমার ডিনোট করছে, এবং সেম ওয়েতে আমার H2 থিটাও হচ্ছে এই গ্রাফিক্যালের মাধ্যমে আমরা ডিনোট করতে পারছি। সো দ্যাট অর্থাৎ সেক্ষেত্রে দেখো যে H1 থিটা প্রাইম লেস ইকুয়াল থিটা কার্ভ H2 থিটা প্রাইম, আগে যে ফর্ম আমরা দেখিয়েছিলাম জাস্ট সেই ফর্মটাই একটু সাজিয়ে গুছিয়ে লেখা, প্রবাবিলিটি অফ এটা হবে হচ্ছে 1 মাইনাস আলফার সমান। আর এক্ষেত্রে H1 থিটা প্রাইমকে আমরা সংক্ষেপে একটা নাম দিয়ে দিচ্ছি L1, আর H2 থিটা প্রাইম এটাকে আমরা একটা সংক্ষেপে নাম দিয়ে দিচ্ছি L2। ওকে, তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ L1 লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল L2 হচ্ছে 1 মাইনাস আলফার সমান। Therefore, L1 and L2 is the required 100 into 1 minus alpha percent confidence interval for theta. তাহলে আমরা হচ্ছে থিটার জন্য কনফিডেন্স ইন্টারভালের মানটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো তৃতীয় যে মেথডটা, অর্থাৎ লার্জ স্যাম্পল মেথড। দেখো এখানে প্রথমে যে জিনিসটা আমরা করব, যে প্রথমে আমরা হচ্ছে প্রপোর্শন অর্থাৎ f of x থিটা থেকে একটা লার্জ স্যাম্পল ড্র করব, যেটা কিনা x1 x2 আপ টু xn। আর এই যে আমার যে প্যারামিটার থিটাটা আছে সেটার এবিলি মেথডে যদি আমরা হচ্ছে এস্টিমেটের মান বের করি বা এস্টিমেটেড ভ্যালু বের করি, তাহলে সেক্ষেত্রে ধরে নিলাম থিটা কার্ড হচ্ছে থিটা এমএল এস্টিমেট। ওকে, আচ্ছা, it is known that for large sample the theta curve is approximately normally distributed about theta. যখন আমরা লার্জ স্যাম্পল কনসিডার করে থাকি তখন এটা আমরা জানি যে আমার যে এস্টিমেটেড প্যারামিটারটা সেটা এস্টিমেটেড ভ্যালু অফ প্যারামিটার সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি নরমালি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। ওকে, তাহলে লার্জ স্যাম্পল ভ্যারিয়েন্স অফ এমিলি যদি আমরা করি সেক্ষেত্রে আমরা পাবো সিগমা স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই n অফ ডেল বাই ডেল থিটা অফ লগ f অফ x থিটা এটার স্কয়ার, যেখানে এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই মাইনাস n এক্সপেকটেশন অফ ডেল স্কয়ার বাই ডেল থিটা স্কয়ার লগ f x থিটা। আচ্ছা, এখন দেখো সাপোজ দ্যাট দ্য এমএলই tn ইকুয়াল টু tn h1 আপ টু xn, অর্থাৎ ক্যাপিটাল tn টা হচ্ছে তোমার স্যাম্পলের হচ্ছে তোমার ফাংশন ইজ অ্যাসিম্পটোটিক্যালি নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন থিটা এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। আমরা এখানে ধরে নিলাম যে ক্যাপিটাল টিএন এটা হচ্ছে আমার এমএলই অর্থাৎ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর, যেটা কিনা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড এবং এটার মিন হচ্ছে থিটা আর ভ্যারিয়েন্স হচ্ছে থিটা স্কয়ার। এখন এটা যদি হয়ে থাকে তাহলে টিএন মাইনাস থিটা বাই সিগমা এন থিটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেটলি নরমাল ভ্যারিয়েট নির্দেশ করবে। ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি নরমাল ভ্যারিয়েট কি হবে, হচ্ছে 0 আর 1 হচ্ছে, সেক্ষেত্রে আমার প্যারামিটারের মান আসবে। দিস ইজ এ পিভটাল কোয়ান্টিটি। এই যে আমি কোয়ান্টিটিটা পেলাম এটা কিন্তু আমার পিভটাল কোয়ান্টিটি। ওকে, আচ্ছা, এখন 100 into 1 minus alpha percent shortest confidence interval can be constructed from probability of minus z1 less or equal tn minus theta divided by sigma n theta less than z2 equal to 1 minus alpha. তাহলে লার্জ স্যাম্পল মেথডের ক্ষেত্রে আমার কনফিডেন্স ইন্টারভালের ফর্মুলার চেহারাটা হবে এরকম। এবার আমরা চলে যাচ্ছি যে আমরা যে বেসিক ইন্টারভাল একটা মেথড করেছিলাম বা একটা জিনিস সম্পর্কে জেনেছিলাম বেস মেথড, সেটা আমরা কেন প্রেফার করে থাকি কনফিডেন্স ইন্টারভাল বের করার ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারভাল এস্টিমেশনে কনফিডেন্স ইন্টারভাল বের করার ক্ষেত্রে আমরা কেন বেসিয়ান ইন্টারভাল মেথডটাকে বেশি প্রেফার করে থাকি সেটা সম্পর্কে জানবো। এখানে তোমাদের আরেকটা কথা বলে নেওয়া দরকার বা হচ্ছে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে তোমরা ইন্টারভাল এস্টিমেশনে যে অঙ্কগুলো করবে অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট অঙ্কের প্যাটার্ন হচ্ছে বেসিয়ান মেথডের অঙ্ক, এবং অঙ্কগুলো যখন আমি নেক্সট ক্লাসে আশা করি হয়তো আমি তোমাদের অঙ্ক করাবো হচ্ছে সেক্ষেত্রে সেখানে তোমরা দেখবে যে আমরা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল বের করার ক্ষেত্রে বেসিয়ান মেথডটা খুব ব্যবহার করছি। ঠিক আছে, তো আসলে এবার হচ্ছে দেখে নিই why do we prefer, কেন আমরা প্রেফার করি। In point estimation problems, we have assumed that our random sample come from some density f of x theta, where the density has assumed no. Moreover, we have assumed that theta has
theta got fixed. Okay, but in some situation, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে we find that theta itself as a random variable having density g of theta, which is assumed to be known. In this case, we can estimate the parameter theta or any function of theta using the additional information about theta, it's a Bayesian theta of estimation. Okay, so we prefer this method. তো এখানে হচ্ছে মোটামুটি বলে দেওয়া হলো যে বেসিয়ান মেথডটাকে আমরা কেন প্রেফার করে থাকি। তো এটা যদি হচ্ছে আমি একটু ইলাবোরেট করতে চাই বা হচ্ছে বলতে চাই, তাহলে হচ্ছে কথাগুলো আরেকবার একটু খেয়াল করো যে আমরা সাধারণত হচ্ছে যে ডেনসিটি ফাংশন থেকে স্যাম্পল নিয়ে থাকি, সেখানে আমাদের হচ্ছে আমরা কিন্তু আগে থেকেই হচ্ছে ধরে নিই যে আমাদের ডেনসিটিটা হচ্ছে এজিউম করে নিই যে এটা আমার নোন আছে, হ্যাঁ, এবং এবং আমরা এটাও এজিউম করে নিই যে আমার থিটার জন্য একটা ফিক্সড হচ্ছে আমার মান আছে। কিন্তু সাধারণত কিছু কিছু ক্ষেত্রে এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে থিটাটার জন্য হচ্ছে তোমার কোনো ফিক্সড ভ্যালু থাকে না, সেক্ষেত্রে থিটাটা তোমার র্যান্ডম ভেরিয়েবল হিসেবে হচ্ছে বিহেভ করে, হ্যাঁ, যেখানে র্যান্ডম ভেরিয়েবল হিসেবে বিহেভ করে, এবং সেক্ষেত্রে যদি র্যান্ডম ভেরিয়েবল হিসেবে বিহেভ করে তাহলে তো অবশ্যই একটা মান আমি পাচ্ছি না, অনেকগুলো মানের হচ্ছে মান আমরা সেক্ষেত্রে পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফাংশন পাই যে অনেক, যেহেতু র্যান্ডম ভেরিয়েবল হলে ধরে নিলাম র্যান্ডম ভেরিয়েবলের মানগুলো x1 x2 x3 up to xn, তো সেক্ষেত্রে হতে পারে θ1 θ2 θ2 up to θn। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে সেটা হচ্ছে একটা থিটার ফাংশন হতে পারে, হ্যাঁ, যেটা কিনা একটা ডেনসিটি ফাংশন g অফ থিটা থাকতে পারে, এবং যেটা আমরা ধরে নিই যে এই যে g অফ থিটাটা এইটা আমার নোন হয়ে থাকে। ওকে, আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা হয় থিটাটাকে হচ্ছে প্যারামিটার যে থিটা আছে সেটাকে এস্টিমেট করি, অথবা কিছু অন্যান্য ইনফরমেশন থিটা সম্পর্কে যে আরো ইনফরমেশন আছে সেগুলো ব্যবহার করে থিটার যে কোনো একটা ফাংশন হচ্ছে বের করি। তো মোদ্দা কথা হচ্ছে যদি আমি বলি, অর্থাৎ শর্টকাটে যদি আমি বলতে চাই, যে সাধারণত আমরা যে প্যারামিটার থিটার মানটা বের করি, সেক্ষেত্রে থিটার মান যদি আমরা ধরে নিই যে এটা একটা ফিক্সড মান আছে, ফিক্স মান থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কোনো প্রবলেম হয় না। কিন্তু যদি আমার থিটাটা একটা র্যান্ডম ভেরিয়েবলের মতো বিহেভ করে, তখন সেক্ষেত্রে আমরা বেসিয়ান ইন্টারভাল হচ্ছে মেথডটা বা বেস মেথডটা হচ্ছে আমরা প্রেফার করে থাকি। ওকে, তো তোমাদেরকে ধন্যবাদ আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে হচ্ছে দেখার জন্য। তো ইন্টারভাল এস্টিমেশনের আজকে তোমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস ছিল। সামনের দিন যে তৃতীয় ক্লাস আমি নিব, হয়তোবা সেখানে আমি তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখানোর চেষ্টা করব। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখানো শেষ হয়ে গেলে যদি আমি আরো কিছু ম্যাথ দেখানোর প্রয়োজন মনে করি, যেমন ধরো পয়েন্ট এস্টিমেশনেও যদি কিছু ম্যাথ দেখানোর প্রয়োজন বোধ করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে সেদিকে আবার ফেরত চলে যাব, আর সেখান থেকে হচ্ছে আমরা আরো কিছু অঙ্ক হয়তো করব। তো হচ্ছে দেখি আগে থিওরিটিক্যাল শেষ করতে পারি কিনা। থিওরিটিক্যাল শেষ করার পর আমরা বেশ কিছু অঙ্ক, সেটা হতে পারে এমএল এর উপরে, বা হতে পারে হচ্ছে এনভিবিইউ এর উপরে, বা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল বের করার উপরে, বা বেজিয়ান মেথডের উপরে, সেই অঙ্কগুলো আমরা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই ক্লাস। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করবে, এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।